আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সহজে পড়া শিখিতে। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের লালন শাহ রচিত মানব ধর্ম কবিতাটি পড়ব। কবিতার নাম মানব ধর্ম। এই কবি ধর্ম বা সম্প্রদায়গত পরিচয়ের চেয়ে মানুষ হিসেবে মানুষের পরিচয়টাই বড় করে তুলেছেন এই কবিতায়। আসো আমরা কবিতাটি পড়ি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে। সব মানুষ বলে যে লালনের কি জাত, তার ধর্ম কি। মানুষের মনে এই প্রশ্ন, কিন্তু লালন বলে যে জেতের কিরূপ দেখলাম না এ নজরে। জেতের হচ্ছে জাত মানুষের, এখানে ধর্মকে বোঝানো হয়েছে। লালন শাহ বলছেন যে ধর্ম বা জাত কি সেটা তিনি মানেন না। মানুষ পৃথিবীতে তার সবচেয়ে বড় পরিচয়, সে একজন মানুষ। এটাই কবি বড় করে এই কবিতায় তুলে ধরেছেন। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। বলছে কারো গলায় মালা, হিন্দু ধর্মাবলম্বীদের গলায় মালা থাকে, আবার মুসলমানরা হাতে তসবিতে আল্লাহর নাম জপে। বলছে কি তাইতে কি জাত ভিন্ন বলায়, তাই বলে কি মানুষের জাত ভিন্ন হয়ে যায়? মানুষের আসল জাত হচ্ছে সে মানুষ। এটাই হচ্ছে কবির এখানে মূল কথা। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। বলছে এখানে যাওয়া কিংবা আসার বেলায়, এখানে যাওয়া হচ্ছে মৃত্যু এবং আসা হচ্ছে জন্ম। জন্ম এবং মৃত্যুর সময় মানুষ যেভাবে দুনিয়াতে আসে এবং দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তার শরীরে কি কোনো চিহ্ন থাকে, মালা থাকে, তসবি থাকে হাতে? সেটাই কবি এখানে প্রশ্ন করেছেন সমাজের কাছে। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। বলছে কুয়ার জল, কূপ জল যেটা, সেটা কুয়া তো গর্তের মতো, সেখানে গর্তে গেলে মানুষ সেটাকে কুয়ার জল বলে। একই জল গঙ্গায় যখন যায় তখন সেটা পুত পবিত্র গঙ্গা জল হয়। বলছে মূলে এক জল সে যে ভিন্ন নয়, পানি কিন্তু কোনোটা ভিন্ন না, সকল পানিই এক, ভিন্ন জানায় পাত্র অনুসারে। পাত্র অনুসারে, অবস্থান অনুসারে পানির ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা। বলছে জগৎ বেড়ে, জগৎ জুড়ে এই যে ধর্ম বর্ণ, এই জাতের কথা, যে কে কোন জাতের, কে কোন ধর্মের, কার বংশ কত বড়, কার বংশ নিচু, এই সমস্ত কথা সারা জগৎ জুড়েই লোকে এইগুলো বলে যথাতথা যেখানে সেখানে গৌরব করে, অহংকার বোধ করে। লালন সে জেতের ফাতা, বিকায়েছে সাধ বাজারে। এখানে বলছে এই যে লালন, কবির লালন শাহের কথা বলা হচ্ছে, সে তার জাতের যে পার্থক্য, জাতির ধর্মের যে বৈশিষ্ট্য, সেটা সে সাধ বাজারে, এখানে সাধ বলছে কিন্তু সে নানা জায়গায় সেটা বিকিয়ে দিয়েছে। তার কাছে জাতি ধর্মের কোনো মূল্য নাই, তার কাছে সবচেয়ে বড় মূল্য একজন মানুষ, সে প্রথমত মানুষ। এই মূল্যই কবি এখানে ঊর্ধ্বে তুলে ধরেছেন তার এই কবিতার মাধ্যমে। আর এই কবিতাটা কিন্তু মূলত লালনের একটি গান। সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই গানটি থেকেই এই মানব ধর্ম কবিতাটি এখানে তোমাদের পাঠের জন্য
সংগৃহীত হয়েছে। বহু নির্বাচনের জন্য শব্দার্থ টিকা এবার আমরা পড়ে নিব। কয় অর্থ বলে জেতের অর্থ জাতির, এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায় জন্ম বা মৃত্যুর সময়ের কথা বলা হয়েছে। কূপ জল অর্থ কুয়ার পানি, গঙ্গা জল গঙ্গা নদীর পানি, এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক। জেতের ফাতা জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে, পার্থক্য অর্থে এখানে বোঝানো হয়েছে। জেনে নিব পাঠ পরিচিতি, কবিতাটার মূল ভাব যেটা, এই মূল ভাব জানা থাকলে, পাঠ পরিচিতিটা জানা থাকলে অনেক সময় আনকমন প্রশ্নের উত্তরও কিন্তু লেখা যায়। সব লোকে কয় লালন কি জাত সংসারে, গানটি মানব ধর্ম কবিতা হিসেবে এ গ্রন্থে গৃহীত হয়েছে। এ কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। লালন নিজে কোনো ধর্মের বা জাতের, এমন প্রশ্ন আগেও ছিল, এখনও আছে। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মেই মূল কথা। কারো গলায় মালা, কারো হাতে তসবি থাকে, এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে, কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না। এবার লালন শাহের কবি পরিচিতিটা আমরা একটু জানবো। লালন শাহ মানবতাবাদী, মরমী কবি, সাধক। সিরাজ শাহ বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানদের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্য দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে। আধ্যাত্ম ভাব ও মরমী রস ও ব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন, সহস্রাধিক মানে 1000-এরও বেশি। লালন শাহ 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার সেউরিয়ায় তার মৃত্যু হয়। বহু নির্বাচনী প্রশ্ন। মানব ধর্ম কবিতার রচয়িতাকে লালন শাহ। জেতের কি রূপ দেখলাম না এ নজরে, লালনের এ বক্তব্য কি প্রকাশ পেয়েছে? অসাম্প্রদায়িকতা। মূলত কোন ধর্মের অনুসারীদের নিয়ে লালন শাহ কথা বলেছেন? হিন্দু ও মুসলমান। কবিতায় কবি কোনটিকে যাওয়া আসার সাথে তুলনা করেছেন? জন্ম মৃত্যুর সাথে। জাতের কোন চিহ্ন থাকে না কোন সময়? মৃত্যুর সময়, জন্ম মৃত্যুর সময়। মূলে এক জল বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? অভিন্নতা। মূলে এক জল, সে যে ভিন্ন নয়। চরণটির পূর্বের চরণ কোনটি? গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। কবিতায় কূপ জল ও গঙ্গা জলের মধ্যে কোন দিক থেকে বিভিন্নতা? অবস্থান ভেদে। দেখো একই প্রশ্ন কিন্তু জল কি অনুসারে ভিন্ন হয়? পাত্র ভেদে। একটা হচ্ছে অবস্থান ভেদে, এটা জায়গা গঙ্গা আর কূপ, আর এটা হচ্ছে বলছে কি ভেদে, এটা হচ্ছে পাত্র অনুসারে। অবস্থান আর পাত্র একই জিনিস। জগৎ বেড়ে জেতের কথা কেন? অজ্ঞানতার কারণে। জেতের ফাতা বলতে কি বোঝানো হয়েছে? বংশ গৌরব। মানব ধর্ম কবিতার সর্বশেষ চরণ কোনটি? বিকিয়েছে সাধ বাজারে। মানব ধর্ম কবিতার চরণ সংখ্যা কত? 14টি। ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে মালা ও তসবি। কবির মতে জাতের চিহ্ন থাকে না কোন সময়? জন্ম মৃত্যুর সময়। মানব ধর্ম কবিতাটি মূলত কি? একটি গান। জাতা শব্দের অর্থ কি? ফাতা শব্দের অর্থ কি? পার্থক্য। লালন শাহের জন্ম কত সালে? 1772 সালে। লালনের মতে মনুষ্য ধর্মই হলো কি? মূল কথা। মানব ধর্ম কবিতার মূল সুর বা প্রতিপাদ্য বিষয় কি? অভেদ ধর্ম জাতি। শেষ হলো বহু নির্বাচনী প্রশ্ন। এবার আমরা
বহু কাঙ্ক্ষিত অতি মূল্যবান গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো শুধু বৃত্তি পরীক্ষার জন্যই নয়, ক্লাসের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। প্রশ্ন ১, মানব ধর্ম কবিতায় ফুটে ওঠা অসাম্প্রদায়িক ভাবনার দিকটি তুলে ধরো। এটা সিলেট বোর্ড 17-15-তে আসছে, বরিশাল বোর্ড 19-17-তে আসছে। প্রশ্ন 2, মানব ধর্ম কবিতায় প্রকাশিত অসাম্প্রদায়িক চেতনার স্বরূপ ব্যাখ্যা করো। দিনাজপুর বোর্ড 19, কুমিল্লা বোর্ড 16-তে আসছে। 3, জাত ধর্মের ঊর্ধ্বে মানব ধর্ম ব্যাখ্যা করো। যশোর বোর্ড 18-তে আসছে। এটা কিন্তু প্রয়োগমূলক প্রশ্ন এই 3টা। 4 নম্বর, মানব ধর্ম কবিতায় প্রকাশিত মানবতাবাদী চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। ময়মনসিংহ বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, কুমিল্লা বোর্ড 16, সিলেট বোর্ড 15-তে আসছে। মানব ধর্ম কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো। বরিশাল বোর্ড 19-17, যশোর বোর্ড 18, সিলেট বোর্ড 17-তে আসছে। এখন প্রশ্ন প্রয়োগ হোক উচ্চতর হোক, একরকম শিখলেই তোমরা 2 রকম অ্যান্সার করতে পারবা। আর এখানে প্রশ্ন দেখো 1 এবং 2, একটা প্রশ্ন শিখলেই হবে। 3, 4, 5 একটা প্রশ্ন শিখলেই উত্তর দেয়া যাবে। আমি উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথম 2টা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা বা ভাবনা। আলোচ্য কবিতায় লালন শাহ মানব ধর্মের জয়গান করার পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনার কথাও বলেছেন। তিনি ধর্ম, বর্ণ, জাতপাতের বৈষম্যকে স্বীকার করেন না। এ কারণে তিনি মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজের কাছে। হিন্দুরা মালা নিয়ে স্রষ্টাকে স্মরণ করে, মুসলমানরা করে তসবিহ হাতে। এই প্রকার ভেদ হিন্দু মুসলমানের মানুষ পরিচয় লুপ্ত হয়ে যায় না, কেননা জাতি ধর্ম নির্বিশেষে সবাই জন্ম মৃত্যুর স্বাদ গ্রহণ করে। জন্মের সময় হিন্দু মালা নিয়ে আসে না, মুসলমানও তসবিহ হাতে আসে না, আবার মৃত্যুর সময়ও কেউ এইসব জাতের চিহ্ন নিয়ে যায় না। কবির কাছে এ কারণে মানুষের জাত পাতের পরিচয় কখনোই মুখ্য হয়ে ওঠেনি। মানুষের এই সাম্প্রদায়িক পরিচয়কে তিনি স্বাদ বাজারে বিকিয়ে দেওয়ার কথা বলেছেন। বিপরীতে তিনি মানুষকে মানুষ পরিচয়ে মহিমান্বিত করেছেন, জয়গান করেছেন মানব ধর্ম কবিতার মাধ্যমে। এই গেল তোমার 1 আর 2 এর উত্তর। এবার 3, 4, 5 এর জন্য আমরা একটা উত্তর আলোচনা করব বা পড়ব। পৃথিবীতে নানা ধর্মগোত্র জাত পাতের মানুষ রয়েছে উঁচু নিচু, ধনী নির্ধনের ভেদাভেদ। এইসব ধর্মীয় ও সামাজিক পরিচয়ের আলোকেই মানুষ নিজে মূল্যায়িত হয় এবং অপরকেও মূল্যায়ন করে। এই সামাজিক ও ধর্মীয় পরিচয়ের বাইরেও পৃথিবীর সব মানুষের একটি সাধারণ পরিচয় রয়েছে। এই পরিচয় হলো সে মানুষ। পৃথিবীর সব মানুষ একই রক্তে মাংসে গড়া। মানুষে কোনো ভেদাভেদ নাই। তুচ্ছ ব্যবধান ছাড়া সবার জীবন প্রণালীও অভিন্ন। লালন শাহের কাছে মানুষ পরিচয়টাই আসল। অন্য কোনো পরিচয়কে তিনি এখানে প্রাধান্য দেননি। তার কাছে ধর্ম, বংশ, জাতপাতের নিরিখে কারো পরিচয় নির্ধারিত হয়নি। জাতপাত তার কাছে তুচ্ছ ও মূল্যহীন বিষয়। গঙ্গার জল আর কুয়ার জলের মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, তেমনি মানুষেও কোনো পার্থক্য বা ভেদাভেদ নাই। তাই সে যে ধর্ম বা জাতপাতের হোক না কেন, তাকে তিনি মানুষ রূপেই মূল্যায়ন করেছেন। শেষ হলো বোর্ড প্রশ্ন। এবার আমরা কয়েকটা সৃজনশীল নমুনা প্রশ্ন আলোচনা করব। নমুনা হিসেবে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব। আমাদের প্রথম উদ্দীপক অতি ছোট 2 লাইনের। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলেতে হয় গো সূচি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে প্রশ্ন, লালন শাহ কোন ধরনের কবি? লালন শাহ মরমী কবি। তসবি ও মালা দিয়ে জাত ভিন্ন করা যায় না কেন? মানুষ জন্ম ও মৃত্যুর সময় তসবি ও মালা ধারণ করে না, তা দিয়ে জাত ভিন্ন করা উপায় নেই।
মানব ধর্ম কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। তার মতে মানুষ বৃথায় জাতপাত নিয়ে বাড়াবাড়ি করে। পৃথিবীতে কেউ তসবি, কেউ মালা ধারণ করে জাতের ভিন্নতা নির্ণয়ের চেষ্টা করে, কিন্তু জন্ম মৃত্যুর সময় তা নাই। আদতে জন্ম মৃত্যুর সময় কেউ তসবি ও মালা ধারণ করে আসে না বা যায় না, তাই তসবি ও মালা নিয়ে জাত ভিন্ন করা যায় না। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে মানব ধর্ম কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। উদ্দীপকে মানব ধর্ম কবিতার অসাম্প্রদায়িক চেতনার দিকটি ফুটে উঠেছে। মানব ধর্ম কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তার কাছে জাতিগত বা ধর্মীয় পরিচয়ের চেয়ে মনুষ্যত্ব বোধই বড়। এই মনুষ্যত্ববোধই মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে এবং সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে। উদ্দীপকে ও কবিতাংশে মানুষের পরিচয়ের ভিত্তিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এক করে দেখা হয়েছে। কবি মনে করেন ধর্ম ও জাতিগত পরিচয় আপেক্ষিক, মানবতাবোধী মানুষের প্রকৃত পরিচয় বহন করে। তাছাড়া আমাদের সবার উপরই স্রষ্টার সমান অনুগ্রহ রয়েছে, তাই সাম্প্রদায়িক পরিচয়ের নিরিখে মানুষের মাঝে বিভাজন সৃষ্টি অর্থহীন। একইভাবে মানব ধর্ম কবিতাতেও কবি মানুষের মাঝে বিরাজমান সামাজিক বিভাজনকে অস্বীকার করেছেন। অসাম্প্রদায়িক চেতনা এবং মানবতাবোধই এর কারণ। সে বিবেচনায় উদ্দীপকের আলোচ্য কবিতায় অসাম্প্রদায়িক চেতনায় ফুটে উঠেছে। প্রশ্ন নম্বর ঘ, উদ্দীপক ও মানব ধর্ম কবিতার মূল সুর একই, যথার্থতা বিশ্লেষণ করো। উদ্দীপক ও মানব ধর্ম কবিতা উভয় ক্ষেত্রেই মানবতার জয়গান গাওয়া হয়েছে। মানব ধর্ম কবিতায় লালন মানবতাকে সমস্ত কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন। এ কবিতায় তিনি মানুষের মাঝে বিরাজমান ধর্মীয় ও জাতিগত পরিচয়ের নিরর্থকতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। লালন মনে করেন ধর্মীয় ও বা জাতিগত পরিচয় নয়, মনুষ্যত্ব ধর্মই মূল কথা। উদ্দীপকের কবিতাংশে কবির অসাম্প্রদায়িক মনোভাব প্রকাশিত হয়েছে। কবি সম্প্রদায় ভিত্তিক পরিচয়কে গুরুত্বহীন মনে করেন। তার দৃষ্টিতে সমাজে বিরাজমান এসব বৈষম্য মানুষের সৃষ্টি। বস্তুত মানবিক দৃষ্টিতে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই আবেগ ও অনুভূতি প্রকাশেও। উদ্দীপকের কবিতাংশেও প্রকাশিত এই বোধ আলোচ্য কবিতাতে প্রতিফলিত হয়েছে। মানব ধর্ম কবিতায় কবি জাতীয় সম্প্রদায়গত পরিচয় বিশ্বাস করেন না, মনুষ্যত্বই তার কাছে বড়। এ কারণে মানুষে মানুষে তিনি বিভেদ করেন না। একইভাবে উদ্দীপক কবিতাংশেও কবি অসাম্প্রদায়িক মনোভাবের প্রকাশ ঘটিয়েছেন। আলোচ্য কবিতাংশটিতে তাই কবি ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি কাউকেই তফাৎ না করে, কারো মত ভিন্ন না করে একই সাথে একই সূত্রে তাদের শুচি হতে জলের প্রয়োজনের কথা বলেছেন। অর্থাৎ মানবিকতা বোধ এবং অসাম্প্রদায়িক চেতনা আলোচ্য কবিতা ও উদ্দীপক উভয়েরই মূল সুর। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়েছে। সৃজনশীল নমুনা প্রশ্ন আরও একটি। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। বাহিরের ছোপ আঁচড়ে সেলো, ভিতরের রং পলকে ফোটে, বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে। এর আলোকে আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিব। লালন শাহ কার শিষ্যত্ব গ্রহণ করেন? লালন শাহ সাধক সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করেন। খ প্রশ্ন, জাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন? মানুষের প্রকৃত পরিচয় জাত পাতের উপর নির্ভর করে না বলে তা নিয়ে কবি বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। লালন তার জাত সম্পর্কে অজ্ঞ, নিজের জাত কি তা তিনি জানেন না। জাত যে মানুষের ধর্মের মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করে তা তিনি ভালো করেই জানেন। তিনি মনে করেন মনুষ্যত্বই মানুষের সবচেয়ে বড় পরিচয়। তার মতে জাত পাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। গ প্রশ্ন, উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের যে মিল
পাওয়া যায় তা ব্যাখ্যা করো। উদ্দীপকের সঙ্গে মানব ধর্ম কবিতার সাদৃশ্য হলো উভয় ক্ষেত্রেই মনুষ্যত্বের পরিচয় প্রদান করা হয়েছে। মানব ধর্ম কবিতায় বলা হয়েছে জাত শুধু মানুষের বাইরের পরিচয় তুলে ধরে, কারণ মানুষের বেশভূষার সঙ্গে তার জাতের খানিকটা পরিচয় গড়ে ওঠে। বাহ্যিক ভূষণের এ পরিচিতিকে কৃত্রিম মনে করেন লালন শাহ, কারণ তিনি জানেন মনুষ্যত্বই মানুষের আসল পরিচয় বহন করে। উদ্দীপকেও বলা হয়েছে জগতের একটি জাতি রয়েছে যার মানুষ জাতি নামে পরিচিত। একই প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়ায় পৃথিবীর সকল মানুষ বেড়ে ওঠে। বাইরে তাদের পরিচয় বা রং হয়তো ভিন্ন, কিন্তু ভিতরে সবারই রক্তের রং লাল। এ বিষয়ের প্রেক্ষিতে বলা হয়েছে মনুষ্যত্বের পরিচয় প্রদানে উদ্দীপকটি মানব ধর্ম কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রশ্ন নম্বর 4, উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তা মূল্যায়ন করো। প্রদত্ত উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানব ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মানব ধর্ম কবিতায় অসাম্প্রদায়িক চেতনা থেকে জাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যা গর্ব করাকে নিরুৎসাহিত করা হয়েছে। লালন শাহ মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, কারণ জন্ম কিংবা মৃত্যুর কোনো সময় মানুষের মাঝে জাতের কোনো চিহ্ন থাকে না। এ কারণেই লালনের মতে জাত ধর্ম ইত্যাদির পরিচয় নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। উদ্দীপকের কবিতাংশ মানুষকে মূলত মানুষ হিসেবে বিবেচনা করা হয়েছে সমস্ত জাতপাতের ঊর্ধ্বে উঠে। এখানে জাত পাত ধনী দরিদ্র ব্যবধানকে কৃত্রিম বলা হয়েছে, কেননা এগুলো সবই বিভেদ সৃষ্টির উপাদান মাত্র। লালন শাহ রচিত মানব ধর্ম কবিতায়ও ধর্ম বর্ণগত পরিচয়ের বাইরে এক মানব ধর্মের অনুসারী হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। উদ্দীপক ও মানব ধর্ম কবিতার ধর্ম হিসেবে একমাত্র মানব ধর্মকেই প্রাধান্য দেওয়া হয়েছে। মনুষ্যত্বের পরিচয় দেওয়াতেই মানব জন্মের সার্থকতা নিহিত। মানুষ সবার উপরে মানুষ, এ বিশ্বাস লালন করেই আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। এ বিষয়টিকে সামনে রেখেই উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানব ধর্ম চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। শেষ হলো আমাদের আজকের মানব ধর্ম কবিতার ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সহজে পড়াশিখির পাশে থেকো। সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো বন্ধুদের মাঝে। সবাইকে আসসালামু আলাইকুম।